প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ে 14তম পর্ব শুরু করছি। আজকে আমি তোমাদের পড়াবো জরায়ুতে ভ্রূণের রোপণ প্রণালী, ইমপ্ল্যান্টেশন অফ এমব্রিও ইন দ্য ইউটেরাস। জরায়ুতে ভ্রূণের রোপণ। এর আগে তোমরা জানো যে নিষেক যখন সম্পন্ন হলো, অ্যাম্পুলার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন হলো, জাইগোট তৈরি হলো নিষেকের ফলে, সেই জাইগোট ধীরে ধীরে কতগুলো স্টেজের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়। প্রথমে মরুলা, তারপরে ব্লাস্টুলা এবং তারপর গ্যাস্টুলা। এই ব্লাস্টুলা দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে, জরায়ুর যে ভেতরের স্তর তাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেই স্তরে এই ব্লাস্টুলা দশায় ধীরে ধীরে আটকে যায় এবং তারপর এন্ডোমেট্রিয়াম স্তরটা ব্লাস্টুলাকে ঘিরে ধরে এবং এর মধ্যে সিঙ্ক করে ডুবে যায়, আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের মধ্যে ডুবে যায় ব্লাস্টুলা। এই ঘটনাকে বলে রোপণ। তাহলে আমরা বা ইমপ্ল্যান্টেশন, তাহলে ইমপ্ল্যান্টেশন কি না, যে পদ্ধতিতে ব্লাস্টুলা নিষেকের পর উৎপন্ন ব্লাস্টুলা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে যুক্ত হয় এবং অবশেষে এন্ডোমেট্রিয়ামের মধ্যে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়, তাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন বা ভ্রূণের রোপণ, ইমপ্ল্যান্টেশন অফ এমব্রিও। ইমপ্ল্যান্টেশন হওয়ার আগে কতদিন সময় নেয় ব্লাস্টুলা এই অবস্থায়? 6 থেকে 9 দিন। এখানে বলে রাখি যে 3-4 দিনের মধ্যে, 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাম্পুলা থেকে ব্লাস্টুলা ধীরে 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 মরুলা, ব্লাস্টুলা ইত্যাদি হয়ে ব্লাস্টুলা দশা এসে পৌঁছায় জরায়ুর মধ্যে। এবং জরায়ুর মধ্যে থাকে যে তরল, এন্ডোমেট্রিয়াম থেকে নিঃসৃত তরল, তাকে বলা হয় ইউটেরাইন মিল্ক বা জরায়ু নিঃসৃত তরল, ইউটেরাইন মিল্ক। এর মধ্যে প্রায় 3 দিন ভাসমান অবস্থায় থাকে ওই ব্লাস্টুলা। তারপর 6 থেকে 9 দিনের মধ্যে, 6 থেকে 9 দিনের মধ্যে আমরা মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ ডেটটা হচ্ছে 7th ডে, 7ম দিন, নিষেকের 7ম দিন বা 6ষ্ঠ থেকে 9ম দিনের মধ্যে ইমপ্ল্যান্টেশন শুরু হয় ইমপ্ল্যান্টেশন। এবং ইমপ্ল্যান্টেশন শেষ হতে সময় নেয় প্রায় 3 দিন, আরো 3 দিন, অর্থাৎ 9ম থেকে 12 দিনের মধ্যে ফিনিশ হয়ে যায় ইমপ্ল্যান্টেশন। ব্লাস্টুলা দশায় এটা রোপিত হয়। স্টেজ ইজ ব্লাস্টুলা, দ্য লোকেশন ইজ এন্ডোমেট্রিয়াম, স্থান হলো এন্ডোমেট্রিয়াম, জরায়ুর মধ্যে। তো ব্লাস্টুলা যখন এসে পৌঁছচ্ছে, তোমরা জানো যে ডিম্বাণুর বাইরে যে আবরণ থাকে, জোনা পেলুসিডা, তার বাইরে করোনা রেডিয়াটা ইত্যাদি পড়ে এসেছো। এই জোনা পেলুসিডা, এই আবরণটা কিন্তু ব্লাস্টুলার বাইরে থেকে যায়। ভেতরে ব্লাস্টুলা তৈরি হলো, কিন্তু বাইরে জোনা পেলুসিডা ওটা কিন্তু থেকে যায়। কেন না, জোনা পেলুসিডা এই যে কি করে, রক্ষা করে ভেতরে যে ব্লাস্টুলা তৈরি হয়েছে। এবং ব্লাস্টুলার বাইরে যে আবরণ থাকে সেটা জানো যে তাকে বলা হয় ট্রোফোপ্লাস্ট। এই ট্রোফোপ্লাস্টের সেলগুলো স্টিকি হয়, আঠালো হয়, ফলে যে কোনো সময় যদি জোনা পেলুসিডা না থাকে তাহলে পরে ওই এন্ডোমেট্রিয়ামে পৌঁছানোর আগেই ওই ট্রোফোপ্লাস্ট স্তরের কোষগুলো আটকে যেতে পারে, যে কোনো জায়গাতে আটকে যেতে পারে। তাই যাতে আটকে না যায় ব্লাস্টুলা, তাই তার বাইরে জোনা পেলুসিডা স্তর কিন্তু থাকে। যখনই ওই ব্লাস্টুলা জরায়ুর যে জায়গাতে রোপণ হবে, অর্থাৎ প্রপার লোকেশন, সঠিক জায়গায়, যতক্ষণ না ব্লাস্টুলা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত জোনা পেলুসিডা কিন্তু অপসারিত হয় না। যখনই প্রপার লোকেশনে, নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল ব্লাস্টুলা, তখন জোনা পেলুসিডা ধীরে ধীরে অপসারিত হয়। এই ঘটনাকে বলা হয় জোনা হ্যাচিং, জোনা হ্যাচিং আফটার রিচিং প্রপার সাইট। এরপর ট্রোফোপ্লাস্ট থেকে
কি হয়, তাহলে এই এই ছবিতে দেখো একটা ব্লাস্টুলা এঁকেছি, ব্লাস্টুলার এই গহ্বর ব্লাস্টোসিল, এইটা হলো ট্রোফোপ্লাস্ট স্তর, এদিকটাকে এমব্রিওব্লাস্ট বলা হয় বা ইনার মাস অফ সেলস। এই যে ইনার মাস অফ সেলস এর মধ্যে তৈরি হয়েছে দেখো এই যে হাইপোব্লাস্ট, গতদিন আমরা পড়িয়েছি এপিব্লাস্ট, এবং এটা হলো অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক গহ্বর, এটা অ্যামনিওটিক তরল থাকে এর মধ্যে। হ্যাঁ, এদিকটাও ট্রোফোপ্লাস্টের স্তর। এই ট্রোফোপ্লাস্টের স্তরগুলো থেকে, ট্রোফোপ্লাস্টের স্তর থেকে কিছু কোষ এরা কি হয়, এরা এই যে এদিকটা তো জরায়ু, এই দেখো এদিকটা হচ্ছে জরায়ুর স্তর, এই যে জরায়ুর এটা এন্ডোমেট্রিয়াম, এই যে ইউটেরাইন এপিথেলিয়াম মানে এটা এন্ডোমেট্রিয়াম স্তর এই অঞ্চলটা। তো এন্ডোমেট্রিয়াম স্তরের বেশ কিছু কোষকে এরা, কোষের কোষ পর্দাগুলোকে দ্রবীভূত করে দেয়, অর্থাৎ ট্রোফোপ্লাস্ট থেকে খরিত কিছু এনজাইম, লাইটিক এনজাইমস, তারা কি করে না ওই এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু কোষের যেখানে ওরা টাচ করে সেখানে কিছু কোষের কোষ পর্দাকে নষ্ট করে দেয়, আস্তে আস্তে পাচিত করে। তার ফলে বহু নিউক্লিয়াস যুক্ত কোষের মতো অবস্থা সৃষ্টি হয়। যদি কোষ পর্দাগুলো, অনেক কোষের যদি কোষ পর্দাগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা হবে। সেই অবস্থাটাকে বলে সিনসিটিও ট্রোফোপ্লাস্ট, সিনসিটিও ট্রোফোপ্লাস্ট, যে অনেক নিউক্লিয়াস যুক্ত একটি অংশ। আর তার আশপাশের অঞ্চলটাকে আমরা বলছি ইউটেরাইন স্ট্রোমা বা জরায়ু ধাত্র। এখানে এর মধ্যে এই ট্রোফোপ্লাস্ট স্তর থেকে আঙুলের মতো ভিলাই তৈরি হয়। ট্রোফোপ্লাস্ট স্তর থেকে কোন দিকটা, এদিকটাকে বলা হয় অ্যানিম্যাল পোল, নিশ্চয়ই মনে আছে অ্যানিম্যাল পোল। অ্যানিম্যাল পোলের দিকে ট্রোফোপ্লাস্ট থেকে আঙুলের মতো এখানে ভিলাই তৈরি হয়, যেগুলো এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ওই সিনসিটিও ট্রোফোপ্লাস্ট অংশে এখানে আঙুলের মতো ভিলাইগুলো ভেতরের দিকে ঢুকে যায়। একইভাবে এন্ডোমেট্রিয়াম স্তর থেকেও কিছু গহ্বর তৈরি হয়, গহ্বর উঁচু নিচু খাঁজ, সেই গহ্বরগুলোকে বলে ডেসিডুয়া। কিরকম ব্যাপারটা বলি, ধরো আমার এই আঙুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর, এটা এন্ডোমেট্রিয়াম স্তর এইরকম ছিল, এবার আস্তে আস্তে কিছু আঙুলের মতো অভিক্ষেপ তৈরি হলো এইরকম, এবং তার ফলে কি তৈরি হলো, গহ্বর তৈরি হলো। এই যে গহ্বরগুলোকে বলা হচ্ছে ডেসিডুয়া, এটা এন্ডোমেট্রিয়াম স্তর। আর এদিকে ব্লাস্টুলার এই যে ট্রোফোপ্লাস্ট স্তর, সেখান থেকেও কিছু ভিলাই তৈরি হয়, সেই ভিলাইগুলো আঙুলের মতো অভিক্ষেপ, যাকে বলা হয় কোরিওনিক ভিলাই। কোরিওনিক ভিলাই, এই আঙুলগুলো ধরো কোরিওনিক ভিলাই, আস্তে আস্তে এই কোরিওনিক ভিলাই ডেসিডুয়ার মধ্যে দিয়ে এইরকম নিমজ্জিত হয়ে ঢুকে যায়, এবং তার ফলে জরায়ুর স্তর মানে এন্ডোমেট্রিয়াম এবং ব্লাস্টুলার যে ট্রোফোপ্লাস্ট স্তরের যে কোরিওনিক ভিলাই, সেগুলো একসঙ্গে নিমজ্জিত হয়ে এগুলো ইন্টারডিজিটেড মানে একটার ভেতরে আর একটা খাঁজের মধ্যে খাঁজ দিয়ে এইভাবে আটকে যায়, এইভাবে রোপণ হয়। তাহলে এই যে দেখো কোরিওনিক ভিলাই, তার আগে একটা পয়েন্ট আমি এখানে বলে নিই যে ট্রোফোপ্লাস্ট এখান থেকে কিছু লাইটিং এনজাইমস স্খলিত হয়, কজেস করোশন, ক্ষয় ঘটায় অফ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং, এই যে এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলোর ক্ষয় ঘটায়, করোশন ঘটায় লাইটিং এনজাইমের সাহায্যে, এবং তার ফলে এই সিনসিটিও ট্রোফোপ্লাস্ট তৈরি হয়। এবার কোরিওনিক ভিলাই তৈরি হয়, কার থেকে তৈরি হয় না, এই ট্রোফোপ্লাস্ট স্তর থেকে তৈরি হয় কোরিওনিক ভিলাই। ডেসিডুয়া ফর্মস তৈরি হয় এদিক থেকে, এই যে এন্ডোমেট্রিয়াম স্তরে এখানে ডেসিডুয়া মানে খাঁজ তৈরি হয়। এবার কোরিওনিক ভিলাই অ্যান্ড ইউটেরাইন টিস্যু, তাহলে জরায়ু এই যে কোষ যেখানে কোরিওন তৈরি হয়েছিল ডেসিডুয়া তার যে খাঁজ, আর এদিকে কোরিওনিক ভিলাই, এরা ইন্টারডিজিটেড, একটার সঙ্গে আরেকটা এইভাবে ভেতরে ঢুকে যায়, যে যুক্ত হয়ে যায়। ব্লাস্টুলা সিঙ্কস ইন ডেসিডুয়া, এই ডেসিডুয়ার ভেতরে আস্তে আস্তে ব্লাস্টুলাটা সিঙ্ক মানে ডুবে যেতে থাকে। আর এই যে দুদিকে এন্ডোমেট্রিয়ামের যে এপিথেলিয়াম মানে আবরণী কলা, এটা বৃদ্ধি পেয়ে চতুর্দিক থেকে ধীরে 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 ঘিরে ধরে ব্লাস্টুলা। তাহলে এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্রোজ অ্যারাউন্ড ব্লাস্টুলা, এন্ডোমেট্রিয়াম কলা এটা ব্লাস্টুলাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, এবং তারপর এইসব ট্রোফোপ্লাস্ট অংশ, এই যে ট্রোফোপ্লাস্ট এর এগুলো থেকেও ভিলাই তৈরি হয়, এবং সেই ভিলাইগুলো ওই ব্লাস্টুলার যে এন্ডোমেট্রিয়াম স্তর যে ঘিরে ধরে সেই তার মধ্যে নিমজ্জিত হয়, এবং এর মাধ্যমে এই কোরিওনিক ভিলাইয়ের মাধ্যমে পুষ্টি, ভ্রূণের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে কোরিওনিক ভিলাইয়ের মাধ্যমে। তো এইভাবে জরায়ু কোটরের মধ্যে 12তম দিনে নিষেকের 12, সাধারণত নিষেকের পর 12th ডেতে আমরা মানে 9 থেকে 12 দিনের মধ্যে ম্যাক্সিমাম 12
এটা 9 থেকে 12 দিনের মধ্যে এই রোপণের কাজ সম্পূর্ণ হয়ে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং এখানে একটা জিনিস শুধু বলে নিই যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এরা জরায়ুকে ভ্রূণ রোপণের উপযোগী করে তোলে। এই দুটো হরমোনের প্রভাবে ভ্রূণ রোপণের উপযোগী হয়ে ওঠে জরায়ু কোটরে ভ্রূণের রোপণ প্রণালী। তোমরা 3 নম্বরের প্রশ্ন আসে, সুতরাং এটা ভালো করে করবে। যদি এই যে জোনা হ্যাচিং এর প্রসঙ্গে বলি, জোনা হ্যাচিং যদি আগে হয়ে যায়, ইমপ্ল্যান্টেশনের শুরুর আগে জোনা হ্যাচিং মানে জোনা পেলসিটি অপসারিত হয়, তাহলে কিন্তু ওই ব্লাস্টুলা ও জরায়ুতে পৌঁছানোর আগেই অন্য জায়গায় রোপণ হয়ে যেতে পারে। যেমন ফ্যালোপিয়ান নালীর মধ্যে রোপণ হয়ে যেতে পারে যদি আগেই জোনা হ্যাচিং হয়ে যায়। এই ধরনের যে রোপণ তাকে বলে একটোপিক ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ জরায়ুর বাইরে রোপণ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট জায়গার বাইরে একটোপিক ইমপ্ল্যান্টেশন হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে একটোপিক ইমপ্ল্যান্টেশন জরায়ু ফ্যালোপিয়ান নালীর মধ্যে ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু সন্তান জন্মাবে না, এটা টিউমারে পরিণত হয়ে যাবে কিছুদিন পর, মানে ওটা নষ্ট হয়ে যাবে এবং এটা টিউমারের একটা মাস অফ সেলস তৈরি হবে। এরকম ঘটনা ঘটে। কখনো কখনো এটা আবার জরায়ুর দিকে না এসে ব্লাস্টুলা যদি ঘুরে উল্টো দিকে মানে ইনফান্ডিবুলামের দিকে চলে যায়, গিয়ে শ্রোণীগহ্বরে গিয়ে পৌঁছে যায়, তাহলে শ্রোণীগহ্বরের মধ্যেও কখনো কখনো একটোপিক ইমপ্ল্যান্টেশন হয়। তবে সেগুলো খুব রেয়ার ঘটনা কদাচিৎ হয়। আশা করি তোমরা বুঝতে পারলে ভ্রূণের রোপণ প্রণালী।